4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। जी गौतम आदानिर परे एबार माधबीपुरी बुच भारतेर आर्थिक बाजारे आबार बड़ खबर। गौतम आदानिर मतो माधबीपुरी बुचेर विषयटिও কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিষয় হতে চলেছে? ঘটনার গতি প্রকৃতি কিন্তু সেরকমই আভাস দিচ্ছে। কি রকম? থানের সাংবাদিক এবং সমাজকর্মী স্বপন শ্রীবাস্তব আদালতে অভিযোগ করেছিলেন সেবি ও বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইর কর্তারা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত। তিনি তথ্য প্রমাণ দিয়ে আদালতে জানান এই উচ্চপদস্থ মানুষেরা নিজেদের পদের সুযোগ নিয়ে নিয়ম ভেঙে ক্যালস রিফাইনারিজ নামের একটি সংস্থাকে শেয়ার বাজার থেকে টাকা তোলার ছাড়পত্র দিয়েছিলেন। মানে ওই সংস্থাটির শেয়ার বাজার থেকে টাকা তোলার কোনো যোগ্যতাই ছিল না। বিনিয়োগকারীদের একাংশের অভিযোগ পেয়েও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মানে বুঝতে পারছেন, তারা জানতেন এতে সাধারণ মানুষের মেহনতের উপার্জন জলে যেতে বসেছে, কিন্তু তাও তারা কোনো ব্যবস্থা নেননি। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের একটা ভয়ঙ্কর ক্ষতি করার পরিকল্পনা করা হয়েছিল। আর ঠিক সেটাই হয়েছে। স্বপন আদালতে তথ্য দিয়ে জানান তিনি ও তার পরিবারের লোকেরা এই সংস্থায় তাদের টাকা বিনিয়োগ করেছিলেন, আর তাতে তাদের বিপুল লোকসান হয়েছে। এরকম বহু মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই তথ্য প্রমাণ দেখে ওই বিশেষ আদালতের বিচারক এসি বাঙ্গার বলেন, এই তথ্য প্রমাণে প্রাথমিকভাবে প্রতারণা এবং কারচুপির প্রমাণ মিলেছে। আরো অনুসন্ধানের জন্য তিনি বিষয়টির সবিস্তার তদন্ত করতে মহারাষ্ট্র পুলিশের দুর্নীতি দমন শাখাকে নির্দেশ দেন। আর বিষয়টির গুরুত্ব বুঝে তিনি এই তদন্তের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। তিনি বলেন, এফআইআর দায়ের করে 30 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তবে অন্ধভক্তদের পক্ষে ভালো খবর এই যে বম্বে হাইকোর্ট পুরো বিষয়টির উপর আপাতত স্টে অর্ডার দিয়েছে। সংবাদ মাধ্যম মিন্ট জানিয়েছে মুম্বাই হাইকোর্ট পুলিশকে জানিয়ে দিয়েছে যে এখনই যেন এফআইআর না করা হয়। মাধবী বুচের হয়ে কোর্টে এসেছে সেবি, আর সেবির হয়ে মামলাটি লড়ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে অন্ধভক্তদের কাছে আবার খারাপ খবরও আছে। মাধবী এই পুরো মামলাটা খারিজ করার আবেদন নিয়ে বম্বে হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট কিন্তু তা করেনি। তারা শুনানি করেই তদন্ত চলবে কিনা, এফআইআর হবে কিনা তা জানাবেন বলে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে এ নিয়ে দ্রুত মানে আজকালের মধ্যেই শুনানি হতে পারে। এত বড় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সেবি কতটা সিরিয়াস আর আদালত তাকে কতটা ছাড় দেবে তা নিয়ে গোটা দেশের বিনিয়োগকারীদের নজর কিন্তু এই মামলার দিকে। আর এর মধ্যেই বিশ্বের অন্যান্য শেয়ার বাজার যখন রীতিমতো উপরের দিকে উঠে চলেছে, তখন ভারতের শেয়ার বাজার কিন্তু টানা 5 মাস ধরে এক নাগাড়ে রক্তক্ষরণের মধ্যে পড়েছে। অন্যান্য শেয়ার বাজার বলতে আমি আমেরিকা, চীন, হংকং ইত্যাদি বিভিন্ন দেশের শেয়ার বাজারের কথা বলছি। সেই সব বাজারে এখন রীতিমতো উত্থান চলছে। এর মধ্যে আমাদের দেশের শেয়ার বাজারের উপর ভরসা হারিয়ে প্রচুর বিদেশি বিনিয়োগ চীনে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে। আমাদের দেশের শেয়ার বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন যখন $1 ট্রিলিয়ন কমেছে, তখন চীনে তা বেড়েছে $2 ট্রিলিয়ন বেশি। কোটি কোটি ভারতীয় মধ্যবিত্ত শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের অর্থ খুইয়েছেন। যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে সরাসরি বিনিয়োগ করেন না, এলআইসিতে টাকা রাখেন, তাদেরও প্রচুর টাকার ক্ষতি হয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? মাত্র কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো গ্যারান্টি দিয়ে বলেছিলেন ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ হবে। কোনো জনসভায় নয়, রীতিমতো সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন ভারতের পিএসইউগুলি এখন দৌড়বে, যেমন এলআইসি, যেমন ওএনজিসি ইত্যাদি ইত্যাদি। लेकिन आज एलआईसी लगातार मजबूत हो रही है।
शेयर मार्केट में रुचि रखने वाले को भी ये गुरु मंत्र है कि जो सरकारी कंपनियों को ये लोग गाली देना, आप उसमें दांव लगा दीजिए साहब, अच्छा ही हो जाएगा। আর গত লোকসভা ভোটের ফলাফল বেরোনোর ঠিক আগে এরকম একটা পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছিল। কিরকম পরিবেশ? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই পালা করে জানিয়ে যাচ্ছিলেন ভারতের শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছবে। तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो शूट अप करेगा। 4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। কিন্তু তা হলো না। এটা কি নরেন্দ্র মোদীর আরেকটা জুমলা ছিল? प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया? আজকের এই এপিসোডে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, আর সেই সঙ্গে জানাবো কি কারণে এই অবস্থা হলো ভারতীয় শেয়ার বাজারে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো একটা ছোট্ট কাজ করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে তবে ইউটিউব এটাকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউগুলির কতগুলো চার্ট আপনাদের দেখাই। পরপর এলআইসি, এসবিআই, এনটিপিসি, ওএনজিসি, আইআরসিটিসির এই যে চার্টগুলো দেখলেন, এখানে সব নিচের দিকে চলে গেছে শেয়ারের গ্রাফ। এটাই এই মুহূর্তে ভারতের শেয়ার বাজারের প্রকৃত ছবি। তবে এ তো সরকারি সেই সমস্ত সংস্থার কথা যাদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। বিশেষ করে উল্লেখ করেছিলেন এলআইসির কথা। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আসার পর আদানিদের শেয়ারের যে বিপুল ধস হয়েছিল, অভিযোগ ছিল সেই সময় এলআইসি এবং এসবিআই থেকে একটা সাপোর্ট দেওয়া হয়েছিল গৌতম আদানির সংস্থাকে তাদের শেয়ার কিনে। এলআইসি এবং এসবিআই ভারতের কোটি কোটি মানুষের সঞ্চয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজ নয়, দীর্ঘদিন ধরে গৌতম আদানির সংস্থায় এই দুই সংস্থার বিনিয়োগ বিপজ্জনক হতে পারে বলে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই কথায় কর্ণপাত করা হয়নি, আর তার ফল কি হয়েছে এই চার্টেই দেখতে পাচ্ছেন। কিন্তু গৌতম আদানিকে অবশ্য ব্যক্তিগত বিষয় বলে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। এরপর কি আর কোনো কথা হয়? গদি মিডিয়া বা অন্ধভক্তদের কাছে এটাই শেষ কথা হলেও শেয়ার বাজারের কোটি কোটি বিনিয়োগকারীরা কি তা বিশ্বাস করেন? না, তা করেন না। আর তা করেন না বলেই ভারতের শেয়ার বাজার থেকে নিজেদের টাকা তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। দেশের বিনিয়োগকারীরাও আর আগের মতো বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। এর উপরে ভারতের শেয়ার বাজারে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিষয় গৌতম আদানির সঙ্গে এখন জুড়ে গেছেন মাধবী পুরী বুচ। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? খুব সহজ করে বলি, গৌতম আদানির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল তিনি নিজের টাকায় ঘুরপথে বিদেশে পাঠিয়ে সেই টাকা দিয়ে নিজেরই শেয়ার কিনে নিজের সংস্থার শেয়ারের দাম বাড়িয়ে ফেলেছিলেন। তার শেয়ার বিদেশ থেকে প্রচুর কেনা হচ্ছে জেনে ভারতীয় বিনিয়োগকারীরাও হুড়মুড় করে সেই শেয়ার চড়া দামে কিনতে শুরু করে দেন। হিন্ডেনবার্গ রিসার্চ এটাই তথ্য প্রমাণ দিয়ে সামনে আনে। তাদের অভিযোগ ছিল এভাবেই কোটি কোটি বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন আদানিরা। হিন্ডেনবার্গ রিসার্চের পরে একই কথা সামনে আনে বিশ্বের সেরা কয়েকটি সংবাদপত্র। তাদের অনুসন্ধানেও এরকম চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে থাকে। এর জেরে আদানিদের শেয়ারের দাম চচ্চর করে পড়তে থাকে, সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে যায়। আর এরপরে এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্ট দায়িত্ব দেয় মাধবী পুরী বুচের সেবিকে।
আর সেখানে চেয়ারপারসন মাধবীপুরী বুচ আদানিদের ক্লিন চিট দিয়ে দেন। পরে হিন্ডেনবার্গ রিসার্চ তথ্য দিয়ে জানায় আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মাধবী ও তার স্বামী, যা সেবির চেয়ারপারসন হিসেবে তিনি কখনোই করতে পারেন না। এছাড়া তিনি সেবির কর্তা থাকার সময় অন্য সংস্থার কাছ থেকে বিশাল টাকা বেতন হিসেবে নিয়েছেন। এরপরে সংসদীয় কমিটি এর তদন্ত শুরু করে। মাধবীকে তারা এর জবাব দেওয়ার জন্য ডেকে পাঠায়, কিন্তু সেখানেও হাজির হননি মাধবী। আর তার পেছনে তখন এসে দাঁড়ায় বিজেপির একদল নেতা। সংসদীয় কমিটি জনগণের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়। সেখানে হাজিরা না হওয়াকে বিজেপির ওই নেতারা কি করে সমর্থন করলেন, এর উত্তর কিন্তু মেলেনি। গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগের পরেও ইডি বা সিবিআই কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করেনি। আর ভারতের শেয়ার বাজারে এখন যে রক্তক্ষরণ চলছে তার বীজ কিন্তু আসলে তখনই রোপণ করা হয়। ওই বীজ থেকেই তৈরি হয়েছে বিষ বৃক্ষ। শেয়ার বাজারে ওই বিষ বৃক্ষের নাম অবিশ্বাস এবং দুর্নীতি। বিনিয়োগকারীদের ভরসা কিন্তু অনেকটাই উঠে গেছে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সেবির উপর থেকে। যে কোনো দেশের শেয়ার বাজারের বিদেশি লগ্নি একটা খুব বড় ব্যাপার। সেই লগ্নি তখনই আসে যখন সে দেশের শেয়ার বাজারের একটা সুনাম থাকে, একটা বিশ্বাসযোগ্যতা থাকে। 2008 সালে যখন বিশ্বজুড়ে মন্দা এসেছিল, তখন পৃথিবীর অন্য দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগলেও এদেশের অর্থনীতিতে কিন্তু তার আঁচ পর্যন্ত পড়েনি। কারণ তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং। ভারতের অর্থনীতি এবং শেয়ার বাজারের বিশ্বাসযোগ্যতা তুঙ্গে ছিল। সব দেশের মতোই মন্দার সময় ভারতের শেয়ার বাজারেরও পতন হয়, কিন্তু সেটা স্বাভাবিক ছিল। কিন্তু বিশ্বের অন্য দেশের শেয়ার বাজার যখন দৌড়চ্ছে, তখন আমাদের শেয়ার বাজারের এই রেকর্ড পতন কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর কারণটা কি? শুধু বিদেশি লগ্নি চলে যাচ্ছে বলে পার পাওয়া যাবে কি? ভারতের শেয়ার বাজারের লগ্নির জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে এসেছিলেন। 2014 সাল থেকে তিনি নানা রকম স্বপ্ন ফিরি করেছেন। তার হয়ে তালে তাল মিলিয়ে গদি মিডিয়া ভারতীয় বাজার সম্পর্কে একটা মিথ্যা ধারণা তৈরি করেছিল। মনে হতে থাকে এখানে সবটাই লাভে লাভ, টাকা ফেললেই তা বহুগুণ বেড়ে ফেরত চলে আসবে। এর মধ্যে আবার কর্পোরেট জগৎকে বিপুল কর ছাড় দিতে শুরু করে মোদী সরকার। মুখে তারা বলেছিল এই ছাড় দেওয়ার ফলে কর্পোরেট নতুন কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তা হলেও ভারতের কর্পোরেট জগতে ঠিক উল্টোটা হয়েছে। সেখানে কর্মসংস্থান দূরে থাকুক, ছাঁটাই আরো বেড়েছে। এছাড়াও মনমোহন সিং এর জমানায় ভারতে মোটামুটি 115 থেকে 125টি কর্পোরেট হাউস বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করে দেশের অর্থনীতিকে সচল করে রেখেছিল। সে সময় কর্পোরেট জগতের লাভ হতো 50 থেকে 75% পর্যন্ত। কিন্তু মোদী জমানায় কর্পোরেটের সংখ্যা কমে হয়েছে মাত্র 15 থেকে 20, আর এতে লাভের পরিমাণ লাফিয়ে বেড়েছে 125% থেকে 300% পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে সেরা উদাহরণ বলাই বাহুল্য গৌতম আদানির। এই মুহূর্তে ভারতের শেয়ার বাজারের রক্তক্ষরণের সঙ্গে এই পুরো বিষয়টার অবশ্যই সম্পর্ক রয়েছে। মোদী জমানায় হাতে গোনা কয়েকটি কর্পোরেট জগৎ বিপুল লাভ করে গেছে দিনের পর দিন। এর মধ্যে সবচেয়ে আগে নাম আসবে গৌতম আদানির। ভারতের প্রধানমন্ত্রী যার বিষয়টিকে নিজের ব্যক্তিগত বিষয় বলেছেন, অথচ গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাই নয়, তার বিরুদ্ধে বিভিন্ন দেশে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভারত পাক সীমান্তের কচ্ছের অত্যন্ত স্পর্শকাতর জমি নিয়েও অভিযোগ উঠেছে আদানিদের বিরুদ্ধে। এ নিয়ে আমার করা ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। কিন্তু সব ক্ষেত্রেই মোদী সরকার এই সব অভিযোগকে উড়িয়ে দিয়েছে। যেমন মাধবীপুরী বুচের ক্ষেত্রেও গুরুতর অভিযোগ সত্ত্বেও তাকে বাঁচাতে এসে গেছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। মানে বুঝতে পারছেন সরকার ঠিক কি চাইছে। যে কোনো মূল্যে মাধবীর বিরুদ্ধে ওটা তদন্তকে ধামাচাপা দেওয়াই তাদের প্রধান কাজ। তাতে আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারীর সর্বনাশ হলেও সরকারের কিচ্ছু যায় আসে না।
এতে সাময়িকভাবে গৌতম আদানি বা মাধবীপুরী বুচ হয়তো রক্ষা পাবেন, কিন্তু শেয়ার বাজারের উপর সাধারণ মানুষের ভরসা এবং আস্থাকে কি রক্ষা করতে পারবে সরকার? না, সেটা কিন্তু আর হচ্ছে না। বিদেশি লগ্নিকারীরা টের পেয়ে গেছেন এই সরকার বিনিয়োগকারীদের স্বার্থের চেয়ে নিজেদের কোলের মানুষদেরই রক্ষা করতে চায়। ভারতের বিনিয়োগকারীরাও আস্তে আস্তে সেই কথাটা বুঝছেন, আর তাই তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন শেয়ার বাজার থেকে। ফলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এদেশের অর্থনীতির কঙ্কাল এখন প্রকাশ্যে এসে পড়েছে। ধসে যাচ্ছে ভারতের শেয়ার বাজার, উড়ে যাচ্ছে মানুষের কষ্টার্জিত পয়সা। একসময় যারা নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে করোনা তাড়াতে বাড়ির ছাদে উঠে থালা বাসন ঘটি বাটি বাজিয়েছিলেন, তারা কি এখন টের পাচ্ছেন নিজেদের ঘটি বাটি বিক্রি করার মতো অবস্থা হতে চলেছে দেশের আমজনতার? অন্ধভক্তদের কথা না হয় বাদই দিলাম, বাংলায় একটা প্রবাদ আছে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? না, থাকে না। তাই সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখব, এভাবে আদানি বা মাধবীপুরী বুচদের বিরুদ্ধে তদন্ত আটকে তাদের যা ইচ্ছে করতে দিলে কি ফিরবে বিনিয়োগকারীদের বিশ্বাস? নাকি দরকার ছিল আরো স্বচ্ছতার, প্রকৃত তদন্তের এবং দোষীদের শাস্তির? এ ব্যাপারে আপনি কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে দেবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না, কারণ ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আমার সব ভিডিও আপনাদের কাছে তুলে ধরে না। অ্যালগোরিদমের চক্করে না পড়ে আমার ভিডিওগুলো সবার আগে পেতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।